বাস ট্রেন সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জ ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানি। বান্দরবানে বাস খাদে পড়ে আহত ৩০। মরণফাঁদে পরিণত সড়ক মহাসড়ক, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে আনন্দের যাত্রা ঢেকে যায় শোকের ছায়ায়। ঈদ ছুটিতে এখনও ঢাকা ছাড়ছেন অনেকেই, জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, কক্সবাজারে মানুষের ঢল। এবং পারমাণবিক ব্যবস্থাপনায় ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ২ শতাধিক নিহত, দাবি IRGC। ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। কুমিল্লার পদুয়ায় বাজারে বাস ট্রেন সংঘর্ষে শিশু, নারী সহ নিহত হয়েছেন ১২ জন। ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে তাসিন তারিনের ডেস্ক রিপোর্ট। রবিবার ভোররাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়া বাজারে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। ট্রেন দুর্ঘটনার ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে ঢাকা মেল ট্রেনকে উদ্ধার করে আটকে থাকা বাসটিকে রেল লাইন থেকে সরিয়ে নেয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিজেদের কোনো বিষয় ছিল কিনা সে বিষয়টি আমরা এখনো জানতে পারিনি। তবে আমি রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার রাতে মাধবপুর উপজেলা ঢাকা সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে। এদিকে ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও ৫ জন। ফেনী জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজ সম্পন্ন করার পর আমরা যাত্রীদেরকে অন্যান্য বাসে তাদের তুলে দিছি। যারা গুরুতর আহত তাদেরকে মেডিকেলে পাঠাইছি। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে ২ জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠাই দিছি। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। মসজিদের মাকে মুয়াজ্জিনে বলে দিছে যে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ির নিচে পাহাড়ের নিচে পড়ে গেছে, আপনারা আসেন, আমরা সাহায্য করতে পারতেছি না একা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন, হতাহতের সংখ্যা বেড়েছে কিনা দুর্ঘটনায় আমাদেরকে জানাবেন। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি জানতে চেয়েছেন, আমি রয়েছে এই মুহূর্তে কুমিল্লার পদুয়ার বাজারে। বড় ধরনের এক দুর্ঘটনা ঘটে গেল গত ভোর রাত ৩টায়। ট্রেন এবং বাসের সংঘর্ষে এখানে ১২ জন নিহত হয়েছে। আমার পিছনের অংশটি যদি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখাতে চাই, তবে দেখবেন নিশ্চয়ই দুমড়ে মুচড়ে পড়ে আছে একটি বাস। এই বাসের ঠিক মাঝামাঝিতে কিন্তু ট্রেনটি ধাক্কা লাগে। যখনই বাস ট্রেনের রেল ক্রসিং এ উঠে, তখনই ট্রেন এসে বাসের সরাসরি মাঝখানে যাত্রীবাহী এই বাসটির মাঝামাঝি ধাক্কা লেগে ঘটনাস্থলেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে ১২ জন তাৎক্ষণিক এখানে মৃত্যুবরণ করে। তো এই ১২ জনের মধ্যে যারা রয়েছে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু সহ রয়েছে। আমরা যদি আপনার মাধ্যমে আরেকটু তথ্য দেই, তবে বলতে হয় এই পর্যন্ত আমরা আহত বলতে যতজন পেয়েছে ২৪ জন। ২৪ জনের মধ্যে এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন,
বাকি সবাইকে কিন্তু সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটু বলি তবে বলতে হয় এখানে যারা স্থানীয় আছে স্থানীয়দের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে মূলত এই দুর্ঘটনার মূল কারণ ছিল এখানে যে রেল ক্রসিং এর সময় যে প্রতিবন্ধকতা গেট হিসেবে যেন ওই রেল যাতায়াতের সময় যেন কোনো যানবাহন বা বাস সহ অন্যান্য যানবাহন যেন রেল ক্রসিং এর উপর দিয়ে যাতায়াত করতে না পারে সেই জন্য যে প্রতিবন্ধকতা হিসেবে গেট দেওয়া হয়েছিল সেই গেটটি তাৎক্ষণিক খোলা ছিল। এই খোলা থাকার কারণে বাস চালক এটি দেখতে না পেয়ে কিন্তু সরাসরি রেলের যে ক্রসিং এর উপরে উঠে যাওয়ার পর কিন্তু ট্রেনটি এসে তাৎক্ষণিক এই দুর্ঘটনার মুখোমুখি হয়। তা আমরা যদি আরেকটু তথ্য দেই তবে আপনাকে বলতে হয় যে বাসটি ছিল সেই বাসটি ছিল মূলত লক্ষ্মীপুর অভিমুখে যাত্রা করা একটি বাস। হ্যাঁ, ঢাকাগামী যেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে ট্রেনটি ছিল এই ট্রেনের সাথে এই লক্ষ্মীপুরগামী যেই অভিমুখ যাত্রা করা যে বাসটি এই বাসটি কিন্তু এই সংঘর্ষের শিকার হয়। তো আমরা মোটা দাগে বলতেই পারি ঈদের আনন্দের রেশ কাটতে না কাটতেই কুমিল্লায় এই শোকাবহ অবস্থা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একটি বাস দুমড়ে মুচড়ে পড়ে আছে, পাশেই কিন্তু শত শত উৎসুক জনতা এখানে এই শোকাহত। শাহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে প্রতি বছর ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বাড়ছে, যার মূল কারণ বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, মোটরসাইকেলের ঝুঁকি এবং অতিরিক্ত যাত্রী পরিবহন। ঘরমুখো মানুষের চাপ খানাখন্দে ভরা মহাসড়কগুলোতে মরণ ফাঁদে পরিণত হয়। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে আনন্দের ঈদ যাত্রা অনেক সময় শোকের ছায়ায় ঢেকে যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ বাংলাদেশের মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর দেশের বড় শহরগুলো থেকে লাখো মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আনন্দের যাত্রা অনেক সময় হয়ে ওঠে দুর্ভোগ, ঝুঁকি ও অনিশ্চয়তায় ভরা। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে ঈদের আগে ও পরে কয়েকদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, ক্লান্ত ড্রাইভার এবং অনেক ক্ষেত্রে অযোগ্য চালকের উপস্থিতি এ ঝুঁকি বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয় ফিটনেসবিহীন যানবাহন এবং অপরিকল্পিত মহাসড়ক ব্যবস্থাপনা। প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে চোখ বোলালেই দেশের বিভিন্ন প্রান্তে মর্মদন্ত ঘটনার সাক্ষ্য মেলে। বাণিজ্যিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া যানবাহনের ব্রেকিং সিস্টেম, দুর্বল টায়ার আর অনেক সময় দ্রুত গতিতেই চলতে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ প্রাণহানি ঘটে। ঈদের সময় যে একটা জনস্রোত ঢাকা থেকে বের হওয়ার এবং এটাকে সামাল দেওয়া, আমি যেটা বললাম, আপনার ঢাল নাই তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন, কারণ আপনার গণপরিবহন নাই, ভালো চালক নাই। আপনার এখন শহরের মধ্যে আনফিট, লক্কর ঝক্কর ওই কসমেটিক লাগানো যে বাসগুলি আছে সিটি সার্ভিস, সেটা দুর্বলায় চলে যাচ্ছে। তাদের কোনো ফিটনেস নাই, রুট পারমিট নাই, চালকও তো আনফিট আমি বলবো, কেন দুর্বলায় তো গাড়ি চালায় না। তো এই পরিবহন নিয়ে আপনি স্বস্তিদায়ক ঈদযাত্রা আপনি কীভাবে উপহার দিবেন? মানে ঈদের আগে আমরা যে পরিমাণ দুর্ঘটনা দেখি, ঈদের পরে দেখি তার 2.5 থেকে 3 গুণ বেড়ে যায়। তার কারণ একসাথে সবাই ফেরার চেষ্টা করবে এবং যেহেতু গণপরিবহনের সংকট, অনেকে মোটরসাইকেল নিয়ে ফেরার চেষ্টা করবে। বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসনিক প্রস্তুতিই যথেষ্ট নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী কার্যকর বাস্তবায়ন। আমাদের সরকারের উচিত স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা থাকা। স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি প্রথমেই বলবো, দেখেন আমাদের যে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে তাতে পরিবহন পুলে কিন্তু অনেক বাস আছে এবং এই বাসগুলো কিন্তু ফিটনেস থাকে, সারা বছরই তারা মেনটেনেন্স করেন এবং বাসের যারা চালক আছে তারাও কিন্তু অভিজ্ঞ, দক্ষ। এই যে পরিবহনগুলি আছে আমাদের পরিবহন পুলের, সেটা কিন্তু সরকার চাইলেই 2 মাস আগে থেকে যদি একটা প্ল্যানিং করে, সবাই একটা ফর্ম ফিল আপ করে কে কোথায় যেতে চায়, আমরা ডেস্টিনেশন অনুযায়ী যদি আমরা জানি যে কোনো একটা ডেস্টিনেশনে প্রায় 20,000 মানুষ যাবে, সেই অনুযায়ী আমরা সরকারি পুল থেকে বাসের কিন্তু যোগান দিতে পারি। গত বছরের ঈদুল ফিতরকে ঘিরে কয়েকশো সড়ক দুর্ঘটনায় 3 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য প্রকাশিত হয়েছে বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে। একইভাবে ঈদুল আজহার সময়ও 2 শতাধিক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হয়। নিরাপদ ঈদযাত্রায় সড়ক অবকাঠামো উন্নয়ন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, দক্ষ চালক তৈরি এবং কঠোর আইন প্রয়োগ সহ সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। শামীমুজ্জামান চৌধুরী, ভাবনা সংবাদ, ঢাকা।
ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। ঈদের পরে ফাঁকা শহরে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেলপথেই আস্থা যাত্রীদের। আবার পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে ফিরছেনও অনেকে। এমআর আসাদের রিপোর্ট। ঢাকায় ঈদ উদযাপন করা অনেকেই বাড়ি ফিরছেন ঈদের দ্বিতীয় দিন। ঈদের আগে রেলপথে ভিড় এড়াতে অনেকেই এদিনকেই যাত্রার জন্য বেছে নেন। বাচ্চা কাচ্চা নিয়ে এই জন্য আর কি ভালো লাগে না, ঈদটা একদিন পরেই করি, আনন্দটা সবার সাথে। ঈদের আগে তো আপনার যাত্রীর চাপটা একটু বেশি ছিল, এর জন্য আমরা ভাবলাম যে না একদিন পরেই যাই, যে একটু পরিবার আত্মীয় স্বজনের সাথে একটু আনন্দ করব। এটার জন্য আসলে আমরা একদিন পরেটাই বেছে নিয়েছি। আর ঈদের দিনটা তো আমরা তো জানিনি, অবশ্য নামাজ পড়ি, এর জন্য অবভিয়াসলি আমরা আসলে ঈদের দিন যাচ্ছি না। ভিড় কম থাকে, যেমন যাতায়াত কত সুবিধা হয়, আমরা চাপের জন্য এটার জন্য আমরা একদিন পরেই বাসায় যাই। এছাড়া ঈদের ছুটিতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও অনেকে বাড়ি যাচ্ছেন। কমলাপুর রেলওয়ের প্ল্যাটফর্মে দেখা যায় মানুষের ভিড়। আমাদের বিয়াতে যাইতেছি, একদিন পরে যাচ্ছি, জিজামাই আছে, তারা তাদের বাড়িতে ঈদ করবে, তাই কইরা তারপরে তারা আমার বাসায় আসছে, এখন বাড়িতে যাই। বাড়ি ফেরার পাশাপাশি ঈদের দ্বিতীয় দিন ঢাকায়ও ফিরছেন অনেকে। পেশা ও কাজের তাগিদেই এ আগাম ফেরা। খুব ভালো কাটছে ইনশাল্লাহ, এবার আসা যাওয়াতে কোনো বিরক্তি প্রকাশ করে নাই। আমার ফ্যামিলি টোটালি ঢাকায় থাকে, এখন যেতেছি বোনের বাসায় বেড়াতে। কুমিল্লায় বাস স্ট্যান্ড সংঘর্ষে ৮ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে দর্শনার্থীর ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে ছুটে আসছেন নগরীর এই বিনোদন কেন্দ্রে। চিড়িয়াখানা পরিণত হয়েছে মিলন মেলায়। বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তারা বলছেন এবছর চিড়িয়াখানার ব্যবস্থাপনা ভালো, আর নতুন প্রাণী সংযোজনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। চিড়িয়াখানায় আসছে আমাদের বাচ্চা নিয়ে, পরিবেশ খুব ভালো লাগছে। আসলে টিভিতে যেরকম দেখা যায়, বাস্তবে এটা প্রকাশ করা যায় না। ঈদের ছুটিতে বাচ্চা নিয়ে আসলাম চিড়িয়াখানাতে ঘুরতে, আর এমনিতে শহরে একটু বিনোদনের জায়গা আমার মনে হয় যে সংকট আছে। চিড়িয়াখানাতে যাতে দর্শনার্থী নির্বিঘ্নে ঢুকতে পারেন এবং চিড়িয়াখানা পরিদর্শন করে যেতে পারেন, সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। গরম উপেক্ষা করে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। সাগর পাড়ের বেশিরভাগ হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ। তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমানুল হক বাবুলের তথ্যে আরও জানাচ্ছেন তাসিন তারিন। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন দর্শনার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন তুলনামূলক পর্যটক কম হলেও দ্বিতীয় দিন থেকে বাড়ছে পর্যটকের সংখ্যা। শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। অবারিত জলরাশিতে মেতেছেন ঈদের আনন্দে। ঈদকে ঘিরে সমুদ্র সৈকতটা আমি অনেক এনজয় করতেছি। এই মনোমুগ্ধকর পরিবেশে খুব ভালোই লাগছে বন্ধের দিনে এসে। আমাদের সমুদ্রের যে গর্জন এবং পরিবেশ, সব দিক থেকে আমরা খুবই হ্যাপি। ইনানি বীজটা বেশি ভালো লেগেছে আমাদের কাছে। যেখানে সেখানে খাবার, যেমন কি বোতল, পানির বোতল, চিপস, বিভিন্ন জিনিসটা প্লাস্টিক ফেলে আমাদের পরিবেশ দূষিত করতেছে। আমরা কি প্লাস্টিকগুলো নিয়ে নিচ্ছি। পানিতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়, আমরা 3টি বিচে আমাদের টিম নিয়ে আমরা অপারেশনাল এবং পেট্রোলিং করছি। এইদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিচ ম্যানেজমেন্ট কমিটির যে 3টি তথ্য অভিযোগ কেন্দ্র আছে, সেই 3টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। সমুদ্র সৈকত ছাড়াও ইনানির পাথুরে, সৈকত দরিয়ান নগর, হিমছড়ি, রামু বৌদ্ধ মন্দিরও এখন পর্যটকদের পদচারণায় মুখর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আমানুল হক বাবুল। বাবুল, ঈদের ছুটিতে কেমন দেখছেন সমুদ্র সৈকতের চিত্র, আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু পর্যটক কক্সবাজারের এই সমুদ্র স্থানের একটু আনন্দ নেয়ার জন্য কিন্তু বছরে
এই বিনোদনের সময়গুলো আসে, ঈদের সময়গুলো আসে। আমি যদি একটু দেখাতে চাই, কক্সবাজার সমুদ্র সৈকতের এই নির্জল রাশিতে বিভিন্ন বয়সের পর্যটকের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিচ বাইক, ওয়াটার বাইক আর টিউব সহ বিভিন্ন কিছু নিয়ে তারা উৎসবে মেতে উঠেছে। আর এখানে আইন শৃঙ্খলার বিষয়ে যদি আমি বলতে চাই, কক্সবাজার টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি এবং পুলিশ সুপার উত্তম কুমার আমাকে জানিয়েছেন তারা এই ঈদের আনন্দকে আরো আনন্দিত করার জন্য পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখানে দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের এই সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পট সমূহে পর্যাপ্ত টুরিস্ট পুলিশ রয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে জানিয়েছেন তারাও কক্সবাজারের নিয়োজিত লাইফগার্ড থেকে শুরু করে বিভিন্ন ভলান্টিয়াররা এখানে পর্যটক নিরাপত্তায় কাজ করছেন। আর যদি বলতে চাই, গত 1 মাস কক্সবাজার যারা পর্যটন খাতের ব্যবসায়ী রয়েছেন, গত 1 মাস তারা ক্ষতি পুষিয়ে অন্তত এই ঈদের ছুটিতে তারা সেই ব্যবসা পুষিয়ে নেওয়ার জন্য মোটামুটি তারা মনস্থ করেছেন। অন্তত যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজার ভ্রমণে এসেছেন তারা যাতে সুন্দরভাবে নিশ্চিদ্রভাবে ভ্রমণ করে নিজ এলাকায় ফিরে যেতে পারে তেমনটাই প্রত্যাশা করেছেন। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ পরিস্থিতি। বাবুল, আপনাকে ধন্যবাদ। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দলের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাকশালের নামে একসময় মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। কথা বললে এখন আর কেউ গুম হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যায়। বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। মানুষের সকল বাক ব্যক্তি স্বাধীনতা, মানুষের চলাচলের স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে একটা ভয়ের পরিবেশ, একটা উৎকণ্ঠার পরিবেশ বিরাজমান করে রাখা হয়েছিল। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এ হামলায় 2 শতাধিক প্রাণহানির দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। অন্যদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্ট। ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে এই হামলায় ইসরায়েলে 2 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কারো নিহতের খবর নিশ্চিত করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে কঠিন সন্ধ্যা হিসেবে বর্ণনা করে ফের ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানায়, দিমোনা ও আরাদে এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকঠাক কাজ করেনি। ফলে শত শত কেজি ওজনের ওয়ারহেড যুক্ত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। অন্যদিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাল্টা হুমকি দিয়ে ইরান বলেছে এমন কিছু ঘটলে ইসরায়েলের আঞ্চলিক জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে তেহরান। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। 2024 সালের 5 অগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে বাণিজ্য নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় আমদানি রপ্তানি স্থবিরতায় আঘাত হানে রাজস্ব খাতে। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে বেনাপোল কাস্টমসে 2025-26 অর্থ বছরে প্রথম 6 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 1013 কোটি টাকা। এদিকে কাস্টমসের দাবি মতে 12 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সরকার গঠনে রাজস্ব আদায় বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। বেনাপোল বন্দর দিয়ে আগে 5 আগস্টের যেভাবে আমদানি রপ্তানি হতো যে পরিমাণ, তার চেয়ে বেশি আমদানি রপ্তানি হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব এই মদত থেকে আদায় করতে পারবে বলে আমরা বিশ্বাস। আমদানি রপ্তানির এই কার্যক্রম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোয়ারেন্টাইনের মাধ্যম দিয়ে সরকারের যে রাজস্ব আয় হয় আমরা আশা করছি সেটাও বৃদ্ধি পাবে। আমরা লক্ষ্য রেখেছি যে বিগত কয়েক মাসে আমদানি রপ্তানি কিছুটা কম হলেও বর্তমানে আমদানি রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য যদি স্বাভাবিক অবস্থায় থাকে আমরা আশা করছি অর্থ বছর শেষে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা আছে সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, তদন্ত কমিটি গঠন। হবিগঞ্জ ফেনীতে সড়ক দুর্ঘটনায় 7 জনের প্রাণহানি, বান্দরবানে বাস খাদে পড়ে আহত 30। মরণ ফাঁদে পরিণত সড়ক মহাসড়ক, সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে আনন্দের যাত্রা ঢেকে যায় শোকের ছায়ায়। ঈদ ছুটিতে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে, জীবিকার তাগিদে ফিরছেন কেউ কেউ। চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, কক্সবাজারে মানুষের ঢল। এবং পারমাণবিক স্থাপনায় ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় 2 শতাধিক নিহত, দাবি IRGC-র। ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।